ভাই লোক কি খবর তোমাদের? আমি তোমাদের ফ্রেন্ডস দা চলে এসেছি ভ্যাক্টরের পার্টিলা ভ্যান নিয়ে, যেখানে আমরা গতিশীল ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ, আপেক্ষিক ত্বরণ এবং নদীতে নৌকার গতি সম্পর্কে আলোচনা করবো এই ক্লাসে। সেটা অনেক সহজ আর অনেক বেশি মজার সাথে, তাই চাপের কোনো ব্যাপার নেই। এবং প্রতিবারের মতো একটাই কথা, যদি ক্লাসের মধ্যে কোথাও কোন রকম প্রবলেম হয় কিংবা তোমাদের ডাউট থেকে যায়, তোমরা কিন্তু কমেন্ট আমাকে জানাতে ভুলো না। তাহলে চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের প্রথম টপিক, যার নাম হচ্ছে গতিশীল ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ। দাদা আচ্ছা ভাই, একটা কথা বলো, যখন কোনো হাওয়া বাতাস চলে না, কোনো বায়ু প্রবাহিত হয় না, তখন যদি আমাদের বৃষ্টি পড়ে, সেই বৃষ্টি কি সোজা সুজি নিচের দিকে পড়ে, অর্থাৎ খারাপ ভাবে পড়ে কিনা? একদম ঠিক দাদা। এবং সেই সময় যদি কোনো একটা ব্যক্তি স্থির ভাবে দাঁড়িয়ে থাকে, তাহলে সে তার বডিটাকে বাঁচানোর জন্য সে কিন্তু তার ছাতাটিকে সোজা সুজি বা খাড়া ভাবে বৃষ্টির সাথে ধরে নেয়। এবং যখনই সে সোজা তার ছাতাটিকে ধরে, তখন তার বডিটা আর কিন্তু ভিজে না, অর্থাৎ জলে ভেজার হাত থেকে তার বডিটা রক্ষা পায়। এটা আমরা বলতে পারি কিনা? আরে সিম্পল জিনিস ভাই, প্র্যাকটিক্যাল জিনিস, একদম প্র্যাকটিক্যাল ব্যাপার। কি মনে করো, কোনো হাওয়া বাতাস বায়ু প্রবাহিত হচ্ছে না, তখন যদি বৃষ্টি পড়ে, তাহলে সেই বৃষ্টি কি সোজা সুজি একদম খারাপ ভাবে নিচের দিকে পড়বে। এবং সেই সময় যদি কোনো একটা ব্যক্তি স্থির ভাবে দাঁড়িয়ে থাকে, তাহলে সে তার বডিটাকে, শরীরটাকে, দেহটাকে বাঁচানোর জন্য একটা ছাতা ধরবে এবং সেই ছাতাটাকে পুরো একদম খাড়া বা সোজা সুজি ভাবে ধরবে। এই সম্পর্কে আমাদের কোনো সমস্যা নেই দাদা, একদম ঠিক। তো ভাই আর একটা কথা বল। কি কথা? আরে দাদা, যখন ব্যক্তিটা, আমরা অর্থাৎ আমি যখন সোজা দাঁড়িয়ে থাকি, তখন যদি বৃষ্টি সোজা উপর থেকে নিচে দিকে পড়ে, তখন আমরা ছাতাটা সোজা ধরে থাকি, তখন আমাদের বডিটা আর ভিজে না। বাট যখন আমরা সাইকেল চালাই আগের দিকে যাই, তখন কি হয়? তখন যদি আমরা আমাদের ছাতাটাকে সোজা ধরে থাকি না, তাহলে আমাদের বডিটা পুরো কিন্তু ভিজে যায়। এই সম্পর্কে আমাদের জ্ঞান আছে কিনা সেটা তোমরা বলো। অবশ্যই তোমরা যখন টিউশন যাও বা কোথাও যাও, স্কুল অবশ্যই এটা ফিল করেছো, করেছো কিনা? আরে ওই কথাটাই তো বলছি মেরে ভাই। আমাদের যখন একটা ব্যক্তি কি স্থির থাকে দাঁড়িয়ে, তখন সে তার ছাতাটাকে সোজা ধরলে তার বডিটা ভিজে না। কিন্তু যদি এই ব্যক্তিটা দৌড়ে আগে দিকে যায় বা যদি একটা সাইকেল চালিয়ে আগে দিকে যায়, তখন কিন্তু সে যদি সোজা তার ছাতাটা ধরে থাকে, তাহলে কিন্তু সে ভিজে যায়। অর্থাৎ তখন আমাদের ছাতাটাকে সোজা না ধরে কিন্তু আগে দিকে একটু হেলে নিয়ে ধরতে হয়, তারপর সাইকেলটা চালাতে হয়। এই সম্পর্কে আমাদের কোনো সমস্যা নেই। এইবার আমরা ওই ব্যাপারটাই জানবো যে কেন আমাদের এই ছাতাটা আমরা হেলায় নিয়ে ধরি। জানার ইন্টারেস্ট আছে কিনা? আছে দাদা। তো চলো ভাই, এই সম্পর্কে জানা যাক মেরে ভাই। ঠিক আছে, তো চলো ভাই, এখানে একটা লক্ষ্য করো। আমাদের যখন বৃষ্টি পড়ছে, তখন কি অপর দিক থেকে বৃষ্টি পড়ছে, আবার বৃষ্টি একটা বেগ নিয়ে নিচে দিয়ে পড়ছে, নিশ্চয় পড়ছে কিনা? একদম ঠিক দাদা। এবং আমি অর্থাৎ তুমি বা অন্য একটা কোনো লোক কি করছে, সাইকেল চালিয়ে যখন আগে দিকে যাচ্ছে, মানে কি সে একটা বেগে সাইকেলটা চালিয়ে আগে দিকে চলেছে, এবং সেই সময় আমরা যদি সোজা ছাতা ধরে রাখি, তাও কিন্তু আমাদের জলের ঝিকাশে আমরা কিন্তু পুরো ভিজে যাই। তার জন্য আমাদের ওই ছাতাটিকে আমরা তখন সোজা না ধরে একটু মাকায় নিয়ে ধরি, যাতে কি ওই জলের ঝিকাশটি আমরা না কিন্তু ভিজে যাই। সিম্পল ব্যাপার। তো কেন এরকম হয় সেই সম্পর্কে বোঝো। দেখো ভাই, আমাদের এই যে জলের ঝিকাশটা, এটা হচ্ছে আমাদের এই যে আছে না ব্যক্তির গতির সাপেক্ষে। কি বলছি দেখো, ব্যক্তি সাইকেল চালিয়ে যাচ্ছে, তাহলে ব্যক্তির গতির সাপেক্ষে জলের আপেক্ষিক যে বেগ,
সেই আপেক্ষিক বেগ হচ্ছে এটা, এবং সেই আপেক্ষিক বেগ আমাদের এই উলম্ব বা সোজা বা খাড়া অক্ষের সঙ্গে একটা কোণে হেলে থাকে। তার জন্য কিন্তু আমাদের ছাতাটাকে আমরাকে কি করে বাঁকা নিয়ে ধরতে হয়, তাহলে আমরা কিন্তু পুরো ভিজে যাব। যদি ব্যাপারটা সম্পর্কে ডাউট রাখছে না মাথার মধ্যে, বা কোনো একটু প্রবলেম হচ্ছে, তো চিন্তার কোনো কারণ নেই ভাই, पिक्चर तो अभी बाकी है, अभी तो क्लास स्टार्ट किया हूं मेरे भाई। একদম ঠিক দাদা। আর যদি কোথাও কোনো অসুবিধা হয়, কোথাও কোনো কনফিউশন সৃষ্টি হয় না, তাহলে কমেন্ট বক্সটা পুরো ফাঁকা পড়ে আছে শুধুমাত্র তোমার জন্য। ওকে, কমেন্ট তুমি জানা ধাক্কাচ্ছে, আবার আমি ক্লাস নেব, আরো আরো বেশি মজা আর সহজে তোমাকে বোঝানোর চেষ্টা করব। আবার বলছি দেখো, আমরা যখন সাইকেল চালাই, আমরা ঘর আসি বা সাইকেল চালাই কোথায় যাই, তখন যদি বৃষ্টি পড়ে, সেই সময় আমরা কিন্তু ছাতাটা সোজা ধরে থাকি না। যদি সোজা ধরে থাকে তাহলে কি হবে, আমরা কিন্তু জলে ঝিকাসে পুরো ভিজে যাব। তার জন্য যখন আমরা সাইকেল চালাই আগে দিকে যাই, তখন আমাদের ছাতাটা একটু আগের দিকে নোয়া নিয়ে রাখতে হয়, আর সাইকেলটা চালাতে হয় যাতে আমাদের বডিটা না কিন্তু ভিজে যায়। এর কারণটা হচ্ছে আমাদের এই যে আছে ব্যক্তিটা, এই ব্যক্তির সাপেক্ষে, এই গতিশীল ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির যে আপেক্ষিক বেগ, সেই আপেক্ষিক বেগটা কিন্তু আমাদের এই উলম্ব অক্ষের সঙ্গে একটা থিটা কোণ করে বা যে কোনো একটা কোণে হেলে থাকে বা নত ভাবে থাকে। তো চলো এই সম্পর্কে প্রমাণটা করা যাক, কারণ সত্যি এটা হয় কি না, কিভাবে হয় সেই সম্পর্কে এবার আমরা বুঝবো, সেটা অনেক সহজে। তো বলো ভাই, কোথাও কি কোথাও প্রবলেম সৃষ্টি হয়েছে? আশা করি এখন পর্যন্ত কোথাও প্রবলেম সৃষ্টি হয়নি, আর প্রবলেম সৃষ্টি হবেও না যতক্ষণ আমি আছি তোমাদের ফ্রেন্ডসদের সাথে। ওকে, চলো চলো চলো, চাপ নেওয়ার কোনো ব্যাপার নেই দাদা। তো ইয়ে হওয়া বাত, কি বাত দেখো, তো কোনো বায়ু বাতাস প্রবাহিত হচ্ছে না, তো এই সময় বৃষ্টি আমাদের সোজা নিচের দিকে পড়ছে, মানে কি এটা হচ্ছে আমাদের বৃষ্টির গতিবেগ সোজা নিচের দিকে। বাট আমি ছবিটা কিন্তু বাঁকায় নিয়েছি, ये हमसे गलती हो गया जी, तो थोड़ा माफ कर दीजिए। ওকে, এটা হচ্ছে কি বৃষ্টির গতি, কি এটা হচ্ছে বৃষ্টি আমাদের নিম্নমুখে বা নিচের দিকে অভিমুখ করে পড়ছে টাপাক টাপাক টাপাক। আর আমি সাইকেল নিয়ে মনে কর এই দিকে সাইকেল নিয়ে পুরা স্পিডে চালাচ্ছি সাইকেলটাকে এই সাইডে। ওকে, মানে আমার যে গতিবেগ, সাইকেলটা চাপে নিয়ে আমি এই সাইকেলে চালাই নিয়ে যাচ্ছি। বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়াকালীন আমি সাইকেল চালাই আগের দিকে যাচ্ছি, ঠিক তো? মানে এটা হচ্ছে আমার গতিবেগ বা কোন একটা ব্যক্তির গতিবেগ। ই হাম কে সাকতা ব্রো, একদম দাদা, কোনো চাপ নেই। তাহলে এখানে দুটো ব্যাপার ঘটছে, কি এক হচ্ছে কি বৃষ্টি পড়ছে, আর বৃষ্টি পড়ার সাথে সাথে আমি সাইকেল চালায় যাচ্ছি, মানে এটা হচ্ছে বৃষ্টি আমাদের নিচের দিকে পড়ছে এই অভিমুখে, এবং আমি সাইকেল চালায় যাচ্ছি এই অভিমুখে। এখন আমরা এই বৃষ্টি এবং আমাদের এই ব্যক্তিটার বা আমার এই যে গতিবেগটা আছে, সেই গতিবেগকে আমরা সরিয়ে নিয়ে একসাথে আনতে পারি কিনা? নিশ্চয় পারি। তো মনে করো আমাদের এই যে ব্যক্তিটা আছে, সেই ব্যক্তিটার বা আমার সাইকেল চালানোর যে বেগটা, সেই বেগটা হচ্ছে মনে করো আমাদের ইউ ভেক্টর। ওকে, এবং বৃষ্টি পড়ছে নিচের দিকে, বৃষ্টিটা আমাদের নিম্নমুখে গতিবেগ আছে মনে করো ভি ভেক্টর নিয়ে। তাহলে এখন যদি আমাদের এই ইউ ভেক্টরকে বা আমাদের এই যে ইউ ভেক্টর গতিশীল আছে বস্তুটা, সেই বস্তুটা বা সেই ব্যক্তিটা বা সেই সাইকেলটার যদি আমরা পেছন দিকে নিয়ে যাই, তো তাহলে বলতে পারি কি এখন আমরা যে মাইনাস ইউ ভেক্টর, এবং আমরা আমাদের এই যেটা আছে, আমাদের যেটা আছে বৃষ্টির গতিবেগ ভি ভেক্টর, সেটা যদি আমরা আগের দিকে এক্সটেন্ড করতে পারি, কোনো সমস্যা নেই দাদা? না, কোনো সমস্যা নেই। তাহলে এটা হচ্ছে কি আমাদের বৃষ্টির গতিবেগ। তাহলে এটা আমরা করতে পারি কিনা, এবং এই সম্পর্কে আমরা প্রথম ক্লাসে ভালো করে বুঝেছি ভেক্টরের, ঠিক আছে কিনা? একদম ঠিক দাদা। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কি যে আমাদের বৃষ্টি পড়ছে নিম্নমুখে সোজাসুজি, সেটাও কি ভি ভেক্টর বেগ নিয়ে। ওকে, এবং আমাদের অর্থাৎ আমার বা কোন একটা ব্যক্তির যে বেগ, সেটা হচ্ছে আমাদের ইউ ভেক্টর। এরপর আমরা আমাদের এই ইউ ভেক্টর যেটা আছে, সেই ইউ ভেক্টর বেগটাকে এবং ভি ভেক্টরের বেগটাকে একটা বিন্দুতে নিয়ে আসার জন্য কি করলাম, জাস্ট এটাকে পেছন দিয়ে করলাম এক্সটেন্ড, এবং এটাকে আমরা সামনে দিয়ে করলাম এক্সটেন্ড। তাহলে এটা হয়ে গেল কি মাইনাস ইউ ভেক্টর, এটা যদি প্লাস ইউ ভেক্টর হয়, এটা কি মাইনাস ইউ ভেক্টর, এবং এটা হচ্ছে কি আমাদের
বি ভেক্টর। এই সম্পর্কে কোনো আমাদের সমস্যা কিন্তু হওয়ার কথা নয় দাদা, না এই সম্পর্কে কোনো সমস্যার কথা নয়। তাহলে সুতরাং এখানে কি বলতে পারি যে ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ কি আমাদের এই যেটা আছে এই ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির যে আপেক্ষিক বেগ সেটা আমাদের এই লাইনটা হবে, ঠিক না? অর্থাৎ এদের লব্ধিটা হবে, ঠিক না? একদম ঠিক। এবং এটা যদি আমাদের ইউ ভেক্টর হয়, ডাব্লিউ ভেক্টর হয়, তাহলে কি বলতে পারি যে ডাব্লিউ ভেক্টর সমান কি বলতে পারি রে? আমরা দেখতে পাচ্ছি কি যে ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ যদি আমাদের ডাব্লিউ ভেক্টর হয় তাহলে আমরা বলতে পারি কি এখানে যে ভি ভেক্টর মাইনাস ইউ ভেক্টর। এই সম্পর্কে বেশি কথা আমি বলছি না, কারণ কি আগের দিনের ক্লাসে এই সম্পর্কে ফাটাফাটি পুরো একদম আমরা আলোচনা করেছি, ঠিক কিনা? আরে সাবাস দাদা, চাপের কোনো ব্যাপার কিন্তু আমাদের এখানে পর্যন্ত নেই। তাহলে এখন আমরা আমাদের এই ডাব্লিউ সমান কি লিখতে পারি? এই ডাব্লিউ সমান কি আমরা এখানে বলতে পারি কি দাদা? ডাব্লিউ সমান বলতে পারি কি যে আমরা রুট কি রে কি বলতে পারি? ডাব্লিউ সমান বলতে পারি রুট ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার। বলো তো এখানে প্লাস কেন আসছে? কমেন্ট আমাকে জানাও। একদম সহজ জিনিস, চাপের কোনো ব্যাপার নেই। এখানে প্লাস কেন আসছে? কারণটা এখানে মাইনাস আছে, তো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে জায়গা গুরু, তো চাপের কোনো ব্যাপার নেই। তাহলে কি আমাদের এই যে বেগটা আছে অর্থাৎ কি আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে আমাদের কি আমার বা একটা কোনো ব্যক্তির বেগ গতিবেগ, এবং এটা হচ্ছে বৃষ্টি গতিবেগ, এবং এই আমার এবং বৃষ্টির যে গতিবেগটা আছে না সেই গতিবেগটার অর্থাৎ কি আমার সাপেক্ষে বৃষ্টি সাপেক্ষে গতিবেগ সেটা যদি আমাদের ডাব্লিউ ভেক্টর হয় তাহলে ডাব্লিউ ভেক্টর সমান বলতে পারি কি আমরা রুট ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার। তাহলে এটা হচ্ছে কি আমাদের এই ব্যক্তির সাপেক্ষে গতিশীল ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগের মান, এটা আমরা বলতে পারি কিনা এটা হচ্ছে আমরা কি হচ্ছে সমীকরণ নম্বর 1। এতে আমাদের কোনো সমস্যা কিন্তু নাই দাদা। ওকে মেরে ভাই, এরপর আমাদের এই উলম্ব অক্ষের সঙ্গে যদি আমাদের এই উলম্ব অক্ষের সঙ্গে এটা কি উলম্ব তো সোজা সোজা উলম্ব, তো এই উলম্ব অক্ষের সঙ্গে মনে করো আমাদের এই ডাব্লিউ থিটা যে আপেক্ষিক ভেক্টর যে আপেক্ষিক বেগটা সেটা মনে করো থিটা কোণে আছে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি কি বলতে পারি দাদা যে ট্যান থিটা সমান বলতে পারি যে ইউ বাই ভি। এতে কোনো সমস্যা আছে না? এতে আমাদের কোনো সমস্যা কিন্তু নেই দাদা। আর এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। তাহলে এখন বলো আমরা আমাদের 1 নম্বর সমীকরণ থেকে আমাদের এই যে বৃষ্টিটার আপেক্ষিক বেগটা কি আমাদের একটা গতিশীল ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ যেটা হচ্ছে কি আমাদের ডাব্লিউ ভেক্টর সেটা কি আমাদের এইভাবে নিচের দিকে পড়ছে পড়ছে কিনা? তো এইখানে একটা জিনিস নোটিস করো ভাই, এখান থেকে একটা জিনিস নোটিস করো, এখন যদি আমরা এটাকে পেছন দিকে এক্সটেন্ড করি তাহলে দেখতে পাচ্ছি কি যে আমাদের এই ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির যে আপেক্ষিক গতিবেগ সেটা কিন্তু আমাদের এই কোনাকুনি ভাবে নিচের দিকে পড়ছে, এবং সেটা বৃষ্টির গতিবেগের সঙ্গে কিন্তু আমাদের থিটা কোণ করে আছে। এটা থিটা হলে এটাও থিটা হবে নিশ্চয়। একদম ঠিক, একদম ঠিক, কোনো চাপ নেই। আরে একদম কুল দাদা, চাপের কোনো ব্যাপার নেই। তো এইভাবে যখন আমরা গতিশীল থাকি আগে দিকে তখন আমরা সেই বৃষ্টির হাত থেকে অর্থাৎ বৃষ্টির যে আপেক্ষিক গতি সে তার থেকে বাঁচার জন্য কিন্তু আমরা ছাতাটাকে কি করি একটু নোয়ায় নিয়ে ধরি যাতে কি আমাদের বডিটা না ভিজে কিন্তু যায়। তাহলে আমরা আমাদের 1 নম্বর সমীকরণ থেকে এই বস্তুর সাপেক্ষে এই ব্যক্তির সাপেক্ষে গতিশীল ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগের মানটা বার করতে পারি, এবং সে আমাদের গতিশীল ব্যক্তির সাপেক্ষে বস্তুর যে আপেক্ষিক বেগটা সেটা আমাদের কত অ্যাঙ্গেলে কত ডিগ্রি কোণে হেলে নিয়ে পড়ছে অর্থাৎ তার অভিমুখটা কিন্তু আমরা আমাদের এই 2 নম্বর সমীকরণ থেকে বার করতে পারি। এই সম্পর্কে আমাদের কোনো সমস্যা নেই। বুঝতে পেরেছো? যদি এখন পর্যন্ত কোথাও সমস্যা হয় তো কমেন্ট আমাকে জানাও। চাপের কোনো ব্যাপার নেই ফ্রেন্ডস দাই হ্যাঁ, ওকে, চাপের কোনো ব্যাপার নেই। আর যেহেতু আপেক্ষিক বেগের অভিমুখ এই উলম্বের সঙ্গে থিটা কোণ করে তার বৃষ্টি তির্যক ভাবে কি হচ্ছে সামনের দিকে পড়ে, এবং সেই জন্যই কিন্তু আমরা ছাতাটা একটু বাঁকায় নিয়ে ধরি। ওকে, আরে কুল দাদা, আরো কারণ আছে। আমরা যখন কি করি আমরা যখন আমরা গাড়ি চালাই মোটরসাইকেল বলো বা যে কোনো একটা 4 হুইলার
আমরা চাপে আছি। তো তখন যখন আমরা সেই ফোর হুইলার চালাই বা আমরা যখন বাইক চালাই, তখন কি হয়, সেই বাইকটা আমাদের সামনের দিকে যায়। এবং তার জন্য কিন্তু অর্থাৎ এর জন্যই আমাদের সেই মোটর সাইকেল বা ফোর হুইলারের বা সামনের যে কাঁচটা আছে না, সেই কাঁচটা কিন্তু প্রচন্ড বৃষ্টি পড়ে, আর পেছনের কাঁচটায় কোনো বৃষ্টি পড়ে নাই। তাহলে এই সম্পর্কে আশা করি আর কোনো সমস্যা থাকলো না। যদি এখন পর্যন্ত কোথাও সমস্যা হয় তাহলে প্লিজ 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 কমেন্ট বক্সে আমাকে জানাও। তো চলো ভাই, এরপর জানা যাক আপেক্ষিক ত্বরণ সম্পর্কে। তো দেখো, আপেক্ষিক ত্বরণ আর কিছুই নয়, যেমন আমরা আগের দিনে আপেক্ষিক বেগ বা রিলেটিভ ভেলোসিটি সম্পর্কে পড়েছিলাম, ঠিক তেমনই আজকে আমরা আপেক্ষিক ত্বরণ বা রিলেটিভ অ্যাক্সেলারেশন সম্পর্কে জানবো। সেটা অনেক সহজ, অর্থাৎ এখানে বলার কিছু নেই। জাস্ট আমরা যেমন বেগটা জেনেছিলাম ঠিক তেমনই ত্বরণটা আমরা জানবো। ওকে, তাই জন্য কি হচ্ছে, কয়েকটা কথার মধ্যে কিন্তু পার করে দিচ্ছি, ঠিক আছে? চাপের কোনো ব্যাপার নেই, একদম সহজ জিনিস। তাহলে চলো হেডিং মারতে हैं। अरे इसको तो हटाते हैं ना। अरे हट जा बाबू, तेरा কাজ খতম हो गया। ভাই, যদি প্রবলেম আমাদের দেয়া থাকে এবং এই সমস্ত প্রবলেম গুলা কিন্তু আমরা অনেক সহজেই সলভ করতে পারি, ঠিক আছে? যেটা এখন করলাম সেটা। আরে यार तू पढ़ क्यों जाता है मेरे भाई। তো চলো ভাই, দেখা যাক আপেক্ষিক কি, আপেক্ষিক ত্বরণ বা রিলেটিভ এক্সেলারেশন সম্পর্কে। আরে কোল দাদা, কোল কোল কোল। রিলেটিভ এক্সেলারেশন, আপেক্ষিক ত্বরণ বা রিলেটিভ এক্সেলারেশন কি জিনিস? দেখো, আমরা আমাদের আপেক্ষিক বেগ সম্পর্কে আগের দিনে ভালো করে পড়েছি, তাই ওই ক্লাসটা করা থাকলে না আমাদের এই আপেক্ষিক ত্বরণটা কিছু মনেই হবে নাই। তো আমরা সেই আপেক্ষিক বেগের আলোচনা সংক্রান্ত সংজ্ঞা থেকে কি বলতে পারি? কি বলতে পারি দাদা? ভূপৃষ্ঠে গতিশীল কোন একটা বস্তুর সাপেক্ষে অন্য কোন একটা বস্তুর যে আপাত ত্বরণ, সেই আপাত ত্বরণকে আমরা এই বস্তুর সাপেক্ষে এই বস্তুটির আপেক্ষিক ত্বরণ বলে থাকি বা ত্বরণ বলতে পারি। বলো, কমেন্ট আমাকে জানাও। আমাদের যে আপেক্ষিক বেগের সংজ্ঞা ছিল, সেই সংজ্ঞা অনুসারে আমরা কি বলতে পারি? কি বলতে পারি দাদা? যে ভূপৃষ্ঠে গতিশীল কোন একটা বস্তুর, ভূপৃষ্ঠে গতিশীল কোন একটা বস্তুর সাপেক্ষে অন্য কোন একটা বস্তুর যে আপাত ত্বরণ, সেই আপাত ত্বরণকে আমাদের ওই বস্তুটির আপেক্ষিক ত্বরণ বা রিলেটিভ অ্যাক্সেলারেশন বলা হয়। এই সম্পর্কে আমাদের কোনো সমস্যা কিন্তু হওয়ার কথা নয় যদি আমরা আমাদের আপেক্ষিক বেগ সম্পর্কে জেনেছি। আবার বলছি, দেখো কি বলছি, দেখো তো সেই, শুনো তো সেই। আমরা বলছি যে এটা যে ভূপৃষ্ঠ, এবার ভূপৃষ্ঠে গতিশীল থাকা কোনো একটা বস্তু সাপেক্ষে অন্য কোনো একটা বস্তুর যে আপাত ত্বরণ, সেই আপাত ত্বরণকে আমাদের এই বস্তুটির সাপেক্ষে এই বস্তুটির আপেক্ষিক ত্বরণ বা রিলেটিভ অ্যাক্সেলারেশন বলা হয়ে থাকে মেরে ভাই। ওকে, আরে সাবাস দাদা। তো ধরা যাক আমাদের কাছে দুটি বস্তু আছে, একটা হচ্ছে এ বস্তু, একটা হচ্ছে আমাদের বি বস্তু। কি, একটা হচ্ছে এ বস্তু এবং আরেকটা হচ্ছে আমাদের বি বস্তু দাদা। ওকে, জাস্ট আমরা ধরে নিয়েছি। এবার আমাদের এই বি বস্তুর সাপেক্ষে এ বস্তুর বেগের, এই বি বস্তুর সাপেক্ষে এ বস্তুর বেগের হারের পরিবর্তনকে আমাদের এই বি বস্তুর সাপেক্ষে এ বস্তুর আপেক্ষিক ত্বরণ বলা হয়। এটা কি বলতে পারি? আরে আরামসে বলতে পারি, চাপের কোনো ব্যাপার নেই দাদা, চাপের কোনো ব্যাপার নেই, একদম সহজ জিনিস, একদম সহজ জিনিস। যেহেতু আমাদের বেগ থেকে আসে ত্বরণ, তাই এই সম্পর্কে আমরা আরামসে অনেক সহজে বলতে পারি। তাহলে এখন যদি বলা হয় যে আমাদের কাছে দুটো বস্তু আছে, একটা হচ্ছে এ বস্তু, একটা হচ্ছে বি বস্তু, তাহলে বলতে পারি যে বি বস্তুর কি, কি বলতে পারি, যে বি বস্তুর সাপেক্ষে, এই বি বস্তুর সাপেক্ষে এ বস্তুর বেগের হারের পরিবর্তনকে বি বস্তুর সাপেক্ষে এ বস্তুটির আপেক্ষিক ত্বরণ বলা হয়। এবং আমরা জানি একটা জিনিস কি, যে কোন যদি একটা বস্তু স্থির থাকে বা সমবেগে গতিশীল থাকে, তাহলে বলতো যখন কোন একটা বস্তু আমাদের স্থির থাকে বা সমবেগে গতিশীল থাকে, তখন সেই বস্তুটার ত্বরণ কত হয়? তাহলে আমরা চোখ বন্ধ করে বলে দেবো যে দাদা 0 হয়, ঠিক কিনা? যখন আমাদের কোন একটা বস্তু স্থির বেগে থাকে, বেগটা কত স্থির,
যখন কোনো একটা বস্তু আমাদের স্থির বেগে থাকে বা সমবেগে গতিশীল থাকে তখন সেই বস্তুটার যে ত্বরণ বা এক্সেলারেশন হয় সেটা কিন্তু শূন্য হয়। এই সম্পর্কে আমরা ভালো করে জানি। তাহলে আমাদের যখন কোনো একটা বস্তু স্থির থাকে বা সমবেগে গতিশীল থাকে তখন সেই বস্তুর সাপেক্ষে অন্য যে কোনো একটা বস্তুর যে আপেক্ষিক ত্বরণ তাকেই বলা হয় বস্তুটির প্রকৃত ত্বরণ। আবার বলছি দেখো, স্থির বা সমবেগে গতিশীল কোন একটা বস্তুর সাপেক্ষে অন্য যে কোনো বস্তুর গতিকে আমরা কিন্তু তার প্রকৃত ত্বরণ বা কি প্রকৃত ত্বরণ বলে থাকি। আবার বলছি দেখো, যেহেতু আমরা জানি যে স্থির বা সমবেগে গতিশীল কোন একটা বস্তুর যে ত্বরণ হয় সেটা কিন্তু শূন্য হয়, তাই আমরা বলতে পারি যে সেই সমস্ত অর্থাৎ যে সমস্ত বস্তু আমাদের স্থির থাকে বা সমবেগে গতিশীল থাকে তো সেই সমস্ত বস্তু সাপেক্ষে অন্য যে কোনো বস্তুর যে ত্বরণ তাকে কিন্তু সেই বস্তুটির প্রকৃত ত্বরণ বলা হয়ে থাকে মেরে ভাই। একদম ঠিক দাদা। তো চলো ভাই, তো আমরা এখানে একটা নিয়েছি এ বস্তু, একটা নিয়েছি বি বস্তু, ঠিক কিনা? একটা এ বস্তু নিয়ে একটা বি বস্তু নিয়েছি। তো এবার ধরো আমাদের এই এ বস্তুর যে ত্বরণ সেটা হচ্ছে আমাদের স্মল এ ভেক্টর এ, এবং আমাদের এই বি বস্তুটা যে ত্বরণ সেটা হচ্ছে আমাদের স্মল এ ভি। এবার আমাদের যেটা ব্যাপার হচ্ছে যে আমাদের কি রে, এই যে আছে এর সাপেক্ষে বি এর যে আপেক্ষিক ত্বরণ কি, আমাদের এই এ বস্তুর সাপেক্ষে বি বস্তুর যে আপেক্ষিক ত্বরণ সেটা যদি আমাদের এই এ ভেক্টর ভি এ হয় তাহলে আমরা কি এখন বলতে পারি, কি বলতে পারি দাদা, যে আমাদের এটা হচ্ছে কি, যে কি হচ্ছে রে, কি বলতে পারি এখানে, আরামসে বলতে পারি যে এ ভেক্টর ভি মাইনাস আমাদের এ ভেক্টর এ। এই সম্পর্কে বেশি বোঝা নাই খেয়ে আরামসে আমরা জানি, একদম আরামসে জানি, চাপের কোনো ব্যাপার নেই না দাদা। তাহলে এখন এখন আমরা কি করেছি, আমাদের এই যে এটা এ বস্তু আছে একটা বি বস্তু আছে, তো এই এ বস্তুর যে ত্বরণ সেটা হচ্ছে জাস্ট ধরে নিয়েছি যে স্মল এ ভেক্টর এ, এবং বি বস্তু যে ত্বরণ সেটা হচ্ছে স্মল এ ভেক্টর ভি। হ্যাঁ, তো এখন মনে করো এই এ বস্তুর সাপেক্ষে বি বস্তুর আপেক্ষিক ত্বরণ হচ্ছে আমাদের এ ভেক্টর ভি এ। তাহলে এখন আমরা এ ভেক্টর ভি এর সমান লিখতে পারি কি, নিশ্চয় লিখতে পারি যে আমাদের এ ভেক্টর ভি মাইনাস এ ভেক্টর এ। আবার যদি বলা হয় যে বি বস্তুর সাপেক্ষে এ বস্তুর আপেক্ষিক বেগ যদি আমাদের হয় যে এ ভেক্টর এ বি, তাহলে এখানে তো আমরা পরিষ্কার লিখতে পারি যে আমাদের কি রে, এ ভেক্টর এ মাইনাস স্মল এ ভেক্টর ভি। এই সম্পর্কে আমাদের কোনো সমস্যা নেই, এইভাবে আমরা লিখবো এবং তার আপেক্ষিক ত্বরণটা সহজে বার করতে পারবো, তাতে আমাদের কোনো চাপের বিষয় নেই দাদা। একদম ঠিক দাদা। তো চলো ভাই আরেকটা মজার জিনিস সম্পর্কে জানা যাক। তো আমাদের যখন বস্তুগুলা অনুভূমিক ভাবে থাকে না, অনুভূমিক তলে এইভাবে যখন চলে, যেমন একটা গাড়ি চলে, একটা সাইকেল চলে জাস্ট অনুভূমিক ভাবে, তখন তার যে আপেক্ষিক ত্বরণ হয় না সেই আপেক্ষিক ত্বরণটা হচ্ছে আমাদের এগুলা। বাট যদি কোন একটা বস্তু অপর থেকে নিচের দিকে পড়ে তো, অর্থাৎ অপর থেকে নিচের দিকে পড়ে তো সেটা উলম্ব ভাবে, তখন সেই দুটো বস্তুর আপেক্ষিক ত্বরণ কি হবে জানো কি? আরে জানো না? তো চলো ওই সম্পর্কে একটু বুঝে নেওয়া যাক, ঠিক আছে? আরে চলো দাদা। তো মনে করো আমাদের একটা এরিয়া আছে, এবার অপর থেকে যদি কোনো একটা বস্তু উলম্ব ভাবে নিচের দিকে পড়ে তখন সেই বস্তুটা যে ত্বরণ হয় সেই ত্বরণটা কিন্তু আমাদের অভিকর্ষীয় ত্বরণ অর্থাৎ কি জি ভেক্টরের সমান হয়, ঠিক কিনা? একদম ঠিক। তাহলে এখন যদি আমাদের একই রকমের দুটা বস্তু, একটা বস্তুকে আমরা অপর থেকে ছেড়ে দিই, তাহলে দুটা বস্তুর ক্ষেত্রে কি হবে, দুটা বস্তুর ক্ষেত্রে যে ত্বরণ হবে সেটা হবে আমাদের অভিকর্ষ ত্বরণের সমান, অর্থাৎ কি এটা হবে আমাদের জি ভেক্টর, এটা হবে জি ভেক্টর। তাহলে কি এখন আমরা যদি এই দুটা বস্তুর রিলেটিভ অ্যাক্সেলারেশন বা কি রে, এখন যদি আমরা এই দুটো বস্তুর আপেক্ষিক ত্বরণ বার করতে চাই তাহলে কি বলতে পারি যে স্মল জি ভেক্টর মাইনাস স্মল জি ভেক্টর, তার কথা আসবে জিরো আসবে। মানে বলতে পারি যে একই সঙ্গে যদি দুটো বস্তুকে, একই রকম দুটো বস্তুকে যদি অপর থেকে একসঙ্গে ছেড়ে দেওয়া হয় তাহলে সেই দুটা বস্তুরই আমাদের যে
অভিকর্ষজ ত্বরণ সেটা কিন্তু সমান হয়, এটা হয় জি ভেক্টর, এটা হয় জি ভেক্টর। তাহলে তখন তাদের যে আপেক্ষিক ত্বরণ হয় সেটা কিন্তু শূন্য হয়, এটা আমরা এখান থেকে বলতে পারি। চাপ আছে? আশা করি চাপ নেই। তাহলে চলো আমাদের এই আপেক্ষিক ত্বরণটাও শেষ করে ফেলেছি। এরপর যা যাক আমাদের কোন নদীতে একটা নৌকার গতিবেগ কি রকম হয় মেরে ভাই, সেটা অনেক মজার সাথে ভাই, এটা আরো বেশি মজা আছে। ঠিক আছে, এখানে থেকেও কিন্তু অনেক বেশি মজা আছে, তাই চাপের কোনো ব্যাপার নেই। আর একটা কথা, আমরা কিন্তু আগে পেছনে সব রকম করে আমাদের টপিক গুলোকে ক্লিয়ার করি, ঠিক আছে, কনসেপ্টটা পুরো বুঝ করি, যাতে কি আমরা যখন বড় বড় এক্সাম দিব না, যখন যে এক্সাম দিব, নেট দিব, তখন কিন্তু আমাদের সমস্যা না হয়। তার জন্য আমরা কিন্তু কি করি, কনসেপ্টটা পুরো আগে পেছে সব রকম করে ক্লিয়ার করি, যাতে কোন রকম জীবনে আমরা আর কখনো ভুলে যাইনি। তাই ক্লাসটা একটু বড় হতে পারে, বাট কোন রকম ডাউট কিন্তু থাকবে না। ओके, अरे चलिए इसके बाद में जाता है तो নদীতে নৌকার গতি। তো আরে মেরে ভাই তু हट जा, নদীতে নৌকার গতি আসছে, तू हट जा हट जा हट जा। चलिए देखते हैं নদীতে নৌকার গতি, নদীতে নৌকার গতি, নদীতে নৌকার গতি, নদীতে নৌকার গতি বা মোশন অফ এ বোট অন এ রাইভার, মোশন of a boat on a river। আর নদীতে একটা নৌকার গতি কিরকম হয় সেই সম্পর্কে আমরা এবার জানবো। তো সমঝো না মেরে ভাই, ধরা যাক একটা নদী নিয়েছি আমরা। ওকে, এটা হচ্ছে আমাদের নদী, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের নদী। এবার সেই নদীটার, সেই নদীটার খাড়া ভাবে, অর্থাৎ সেই নদীটার যে প্রস্থ, সেই প্রস্থ হচ্ছে আমাদের স্মল এল, এটা আমরা ধরে নিয়েছি। কি ধরেছি, যে ধরা যায় একটা নদী আছে এবং সেই নদীর যে প্রস্থ, সেই প্রস্থ হচ্ছে আমাদের স্মল এল, এটা আমরা জাস্ট ধরে নিয়েছি। এবং এই নদীতে, আরে নদীটা হচ্ছে অনেক লম্বা, এইটা হচ্ছে নদীর দৈর্ঘ্য এবং এটা হচ্ছে নদীর প্রস্থ। আর নদীতে কি হচ্ছে, নদীতে আমাদের জল প্রবাহিত হচ্ছে। বাট আমরা আবার শুরু করি প্রথম থেকে, ঠিক আছে। দেখো এটা হচ্ছে আমাদের নদী এবং মনে করো আমাদের এই নদীটার যে প্রস্থ সেটা হচ্ছে আমাদের স্মল এল। আর এই নদীর মধ্যে যে জল প্রবাহিত হচ্ছে, সেই জলটা কিন্তু এখন প্রবাহিত হচ্ছে না, জলটা এখন স্থির আছে, স্রোতহীন আছে। অর্থাৎ আমাদের এই নদীটার মধ্যে যে জলটা আছে, সেই জলটা কিন্তু এখন প্রবাহিত হচ্ছে না, সেটা স্রোতহীন আছে বা সেটা এখন কিন্তু স্থির আছে, এটা আমরা বলতে পারি। জানি কনফিউশন সৃষ্টি হলো, তাই আবার বলছি যে আমরা ধরা যাক একটা নদী নিয়েছি। এবার সেই নদীটার যে প্রস্থ সেটা হচ্ছে আমাদের স্মল এল। নদীর প্রস্থ কত, প্রস্থ হচ্ছে আমাদের স্মল এল। এবং সেই নদীর মধ্যে যে জল, সেই জলটা হচ্ছে স্রোতহীন, অর্থাৎ নদীর মধ্যে জলটা প্রবাহিত হচ্ছে না, জলটা আমাদের স্থির আছে, এটা ধরে নাও। তো এখন স্রোতহীন জলে একটি নৌকার বেগ, মনে করো আমাদের একটি নৌকা আছে, এবার সেই নৌকার বেগ মনে করো হচ্ছে আমাদের কি ভি। কি হচ্ছে, নৌকার বেগ আমরা ধরে নিয়েছি আমাদের ভি। আরে আরামসে, চাপের কোনো ব্যাপার নাই, একদম সিম্পল জিনিস, একদম সহজ জিনিস, এর থেকে সহজ আর কিছুই নয়। তাহলে কি দেখতে পাচ্ছি, তখন থেকে দেখছি যে আমাদের একটা নৌকা আছে না, আমাদের একটা নদী নিয়েছি এবং সেই নদীর যে প্রস্থ সেটা হচ্ছে স্মল এল এবং নদীটা হচ্ছে স্রোতহীন, অর্থাৎ তার মধ্যে জল প্রবাহিত হচ্ছে না, জলটা পুরো স্থির আছে এবং স্রোতহীন এই জলের মধ্যে একটা নৌকা আছে এবং সেই নৌকাটা যে বেগ সেটা হচ্ছে আমাদের ভি, এটা আমরা বলতে পারি। তাহলে নদীতে কোনো স্রোত না থাকলে নৌকাটি আড়াআড়ি ভাবে সোজা পার হয়ে যাবে, এটা আমরা বলতে পারি কিনা? একদম ঠিক দাদা। নদীতে আমাদের কোনো স্রোত নাই, জলটা কোনো প্রবাহিত হচ্ছেই নাই, জলটা স্থির আছে। তাহলে আমরা বলতে পারি যে নদীতে একটা নৌকা যদি ভি বেগ নিয়ে আমাদের যায়, এই অবস্থায় যেখানে জলটা স্থির আছে, কোনো স্রোত নেই, তাহলে কি হবে, নৌকাটা খাড়া ভাবে সোজা আমাদের পার হয়ে যাবে, এটা আমরা পরিষ্কার বলতে পারি। এবং আমরা বলতে পারি যে নদীতে কোনো স্রোত না থাকলে নৌকাটি আড়াআড়ি ভাবে, অর্থাৎ প্রস্থ বরাবর নদীর
পার হতে সময় নেই, আমাদের টি সমান বলতে পারি যে এল বাই ভি। যেহেতু আমরা জানি যে আমাদের ভি সমান কি জানি রে, ভি সমান জানি দাদা আমরা হচ্ছে কি দূরত্ব বাই সময়। এই প্রশ্নটা হচ্ছে দূরত্ব, যেটা হচ্ছে স্মল এল, এবং সময় হচ্ছে টি। জাস্ট আমরা সময়টা টি ধরে নিয়েছি। ওকে, ঠিক আছে দাদা। তাহলে এখান থেকে বলতে পারি কি যে আমাদের একটা নদী, আমাদের একটা নৌকা, আমাদের একটা নৌকা নদীতে কি, যেহেতু কোন স্রোত নেই তাই সোজাসুজি পার হয়ে যাবে, খাড়াভাবে পার হয়ে যাবে প্রস্থ বরাবর। এবং সেই ক্ষেত্রে আমাদের এই নৌকাটা পার হতে খাড়াভাবে আমাদের এক পয়েন্ট থেকে অপর পয়েন্টে আমাদের সময় লাগবে, সেটা হচ্ছে কি আমাদের টি সমান এল বাই ভি। এটা আমরা চোখ বন্ধ করে লিখতে পারি, কোনো সমস্যা আমাদের নেই দাদা। একদম ঠিক। এরপর চলো আরেকটা জিনিস জানা যাক। এখন আমরা দেখলাম আমাদের এই বটটার বেগ, যখন এর মধ্যে জলটা আছে সেই জলটা প্রবাহিত হচ্ছে না, সেই জলটা কি আছে, স্রোতহীন একটা জলের মধ্যে একটা নৌকার বেগের কথা আমরা এখন পর্যন্ত জানলাম। এরপর যদি আমাদের এই নদীর জলটা কোনো একদিকে প্রবাহিত হয়, তখন সেই নৌকাটার বেগটা আমাদের কি হবে সেই সম্পর্কে চলো একটু আরামসে বোঝা যাক। চাপের কোনো ব্যাপার নেই। अरे चलिए बॉस देखते हैं वो भी आराम से देखते हैं। তাহলে এখন হচ্ছে কি, এখন আমরা আমাদের একটা নদী নিয়েছি, ঠিক তো, একদম ঠিক। এবং সেই নদীটার যে প্রস্থ বা দৈর্ঘ্য প্রস্থটা সেটা হচ্ছে আমাদের স্মল এল। আর এখন মনে করো আমাদের নদীর জল এইদিকে সোজা, অর্থাৎ কি এইদিকে আমাদের জলটা প্রবাহিত হচ্ছে, ঠিক তো। এখন জলটা আমাদের এদিকে প্রবাহিত হচ্ছে, আর আমাদের একটা নৌকা মনে করো আমাদের এইখানে আছে, আবার সেই নৌকাটা আমাদের নদীটা পার হতে চাইছে। সেটাও কি, সেই নৌকার বেগ হচ্ছে মনে করো আমাদের ভি। কি, সেই নৌকার বেগ হচ্ছে আমাদের ভি। এটা জাস্ট ধরে নাও। তাহলে এখানে বলতে পারি যে আমাদের একটা নদী নিয়েছি, আবার সেই নদীর যে প্রস্থ সেটা হচ্ছে আমাদের স্মল এল, এবং সেই স্মল এল প্রস্থ বরাবর এই নদীতে আমাদের জলটা এই দিকে প্রবাহিত হচ্ছে, এবং সেই জলটার যে বেগ সেটা হচ্ছে আমাদের স্মল ইউ। এবং একটা নৌকা আমাদের কি রে, ভি বেগে আগে দিকে যাওয়ার চেষ্টা করছে, আমাদের এই কি, আমাদের এই প্রস্থ বরাবর সোজা আগে দিকে যাওয়ার চেষ্টা করছে, এটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তাহলে বলো তো আমাদের এখন কি আমরা বলতে পারি যে, আমরা কি বলতে পারি এখান থেকে, এখানে বলতে পারি যে আমাদের এই নৌকাটির মধ্যে এখন দুটা বেগ কাজ করছে। একটা হচ্ছে আমাদের ভি আগের দিকে, এবং আরেকটা হচ্ছে কি ইউ এই দিকে। বুঝতে পারছে কিনা? তাহলে এখন যেহেতু নৌকাটির একই সঙ্গে ভি এবং ইউ এই দুটি বেগই থাকে, ফলে নৌকাটি ওই দুই বেগের, ফলে নৌকাটি কি ওই দুই বেগের লব্ধি বেগ ডাব্লিউ বরাবর কোনাকুনি ভাবে এগিয়ে যাবে। এটা কি আমরা বলতে পারি? নিশ্চয়ই বলতে পারি দাদা, এই সম্পর্কে আমরা জানি, ঠিক কিনা? আরে সবাই জানি আমরা, আমরা ভেক্টরের সামান্তরিক সূত্র অনুসারে জানি লব্ধি বার করতে, এবং সেখান থেকে আমরা এটাই বলতে পারি, পারি কিনা? আরে নিশ্চয় দাদা, এটা আমরা বলতে পারি। চাপের কোনো ব্যাপার নেই। হ্যাঁ দাদা, চাপের কোনো ব্যাপার নেই। তাহলে কি আমাদের কি হচ্ছে, একটা নদী নিয়েছি, এবং সেই নদীতে আমাদের কি হচ্ছে, জলটা প্রবাহিত হচ্ছে এই বরাবর। সেই জলটা প্রবাহিত হচ্ছে বা জলের স্রোতের যে বেগ সেটা হচ্ছে আমাদের স্মল ইউ, এবং নৌকার যে বেগ সেটা হচ্ছে আমাদের ভি, এবং সেটা কিন্তু খাড়া ভাবে বা সোজাসুজি আমাদের প্রস্থ বরাবর এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। তাহলে এখন বলতে পারি আমাদের নৌকাটির মধ্যে কিন্তু দুটো বেগ কাজ করছে, একটা হচ্ছে ভি, একটা হচ্ছে ইউ। এবং যেহেতু আমাদের নৌকার মধ্যে দুটো বেগ কাজ করছে ভি এবং ইউ, তাই আমরা এই ভি এবং ইউর যে লব্ধি ভেক্টর বা লব্ধি যে বেগ সেটা যদি ডাব্লিউ হয়, তাহলে বলতে পারে কি যে আমাদের ডাব্লিউ বরাবর, অর্থাৎ আমাদের এই ভি এবং ইউ এই দুটো বেগের লব্ধি বেগ ইউ বরাবর আমাদের নৌকাটা কিন্তু কোনাকুনি ভাবে আমাদের এই এক বিন্দু থেকে অপর বিন্দুতে পার হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে কি আমাদের আপেক্ষিক বেগ, এটা বলতে পারি নিশ্চয়ই, একদম ঠিক। তাহলে ফলে নৌকাটি কি দুই দুই বেগের লব্ধি ডাব্লিউ নিয়ে কোনাকুনি কোনাকুনি নদীটা পার হবে, অর্থাৎ নৌকাটি আমাদের এ বিন্দু থেকে বি বিন্দুতে যায়, এবং এর যে লব্ধির মানটা হয় সেই লব্ধির মানটা আমরা আমাদের ছোট বলতে পারি যে ডাব্লিউ সমান কি হয় রে, রুট
বলতে পারি যে ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার, কোনো চাপ নেই না। বলতে পারি যে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার, কোনো চাপ নেই, একদম ঠিক দাদা। এবং যদি আমাদের এই উলম্ব অক্ষের সঙ্গে আমাদের এই লব্ধি লব্ধি বেগটা আলফা কোণে থাকে, তাহলে আমরা এখন বলতে পারি কি, আমরা এখন বলতে পারি যে টেন আলফা সমান হচ্ছে ইউ বাই ভি। এই সম্পর্ক আমাদের কোনো সমস্যা হওয়ার কথা নয় দাদা, না, এই সম্পর্কে আমাদের কোনো সমস্যা হওয়ার কথা নয়। তাহলে এখন আমরা কি রে, এখন আমরা আমাদের এই যে আছে লব্ধি বেগ, সেই লব্ধি বেগের আমরা কিন্তু মানটা বার করতে পারি এই ফর্মুলা থেকে। এবং এই লব্ধি বেগটা কত কোণে বা কোন অভিমুখে আছে সেই অভিমুখ বা দিকটাও কিন্তু আমরা বার করতে পারি আমাদের এই ফর্মুলা থেকে। এই সম্পর্ক আর কোনো সমস্যা আমাদের থাকছে না, ধরে নিচ্ছি। ঠিক, একদম ঠিক দাদা। তো চলো ভাই, এরপর দেখা যাক আমাদের পরের হেডিং, যেটা আছে কি ন্যূনতম দূরত্বে নদী পার। তো বলো তো ন্যূনতম দূরত্বে নদী পার মানে কি বলতে চাইছে? আরে বলছি, একদম সহজ জিনিস, চাপের কোনো ব্যাপার নেই। ন্যূনতম মানে সব থেকে কম। তাহলে ন্যূনতম কি, ন্যূনতম দূরত্বে, ন্যূনতম দূরত্বে নদী পারাপার, একদম কম দূরত্বে আমাদের নদীটা কিভাবে নৌকা পার করবে সেই সম্পর্কে এবার আমরা জানবো। সেটা অনেক সহজে, ঠিক আছে। তো চাপ লেনে কা কোই বাত নেই। তো চলিए বস দেখতে हैं ন্যূনতম কি, ন্যূনতম দূরত্বে নদী পারাপার, ন্যূনতম দূরত্বে নদী পারাপার। ন্যূনতম বলতে সব থেকে কম, ন্যূনতম দূরত্ব বলছে মানে আমাদের মনে করো এটা হচ্ছে নদী। তাহলে এই নদীতে যদি আমরা এখন এ বিন্দু থেকে আমরা আমাদের অপার দিকে যেতে চাই, তাহলে বলতো আমাদের এই বিন্দু একটা নৌকা আছে। এবার সেই নৌকাটা যদি আমাদের অপার দিকে পাঠাতে চায় নদীটা, তাহলে সে কোন রাস্তা দিয়ে যাবে? এই রাস্তা দিয়ে গেলে আমাদের এই নৌকাটার কম দূরত্বের মধ্যে পার হবে, নাকি এই সোজা বরাবর গেলে পার হবে একদম কম বা ন্যূনতম দূরত্বে? তাহলে একদম চোখ খুলে বলতে পারি আমরা দাদা, আমাদের এই নৌকাটা যদি সোজা পার হয়ে যায় না, তাহলে সব থেকে কম দূরত্বে কিন্তু আমাদের এই নদীটা পার হয়ে যাবে। আর এই সম্পর্কে এখন আমরা কিন্তু জানবো যে আমরা আমাদের নৌকাটিকে একদম শর্টকাট ডিস্টেন্স, একদম ন্যূনতম দূরত্বে অর্থাৎ সোজা আমরা আমাদের নৌকাটি কিভাবে এখান থেকে এখানে পার করব যখন আমাদের নদীটা, অর্থাৎ নদীটার মধ্যে জলটা প্রবাহিত হচ্ছে এদিকে। ঠিক আছে, চলো ভাই, চলো দেখা যাক। চাপের কোনো ব্যাপার নেই, একদম রিল্যাক্স থাকো। ওকে ওকে ওকে, আরে ওকে দাদা, চাপ লেনে কা কোই বাত নেই। তো ব্যাপারটা হচ্ছে কি দেখো, তো আড়াআড়ি ভাবে অর্থাৎ কি ন্যূনতম দূরত্বে নদী পার হতে হলে নৌকাটিকে কোন দিকে চালনা করতে হবে? আমরা আমাদের নৌকাটিকে এই দিকে চালনা করলে আমাদের এটা দিয়ে পার হবে, নাকি এই দিকে চালনা করলে এদিকে পার হবে, সে সম্পর্কে আমরা এখন জানবো। সেটা অনেক সহজে, অর্থাৎ আমাদের এই এ পয়েন্ট থেকে ভি পয়েন্টে একদম শর্ট ডিস্টেন্সে আমরা আমাদের নৌকাটিকে কিভাবে পার করব সেই সম্পর্কে একটু বুঝে নেওয়া যাক। ওকে, ঠিক আছে দাদা। তো এটা হচ্ছে নদী এবং এটা হচ্ছে নদীর প্রস্থ, এটা হচ্ছে এল। এবং আমাদের এটা এ থেকে বি, এটা হচ্ছে কি জাস্ট একটা লম্ব নিয়েছি, শর্টেস্ট ডিস্টেন্স বা ন্যূনতম দূরত্ব একটা লম্বটাই নিয়েছি। ওকে, এবং আমরা জানি আমাদের যে নদীর যে জল সেটা প্রবাহিত হচ্ছে কি আমাদের এই দিকে। ঠিক কিনা মেরে ভাই? একদম ঠিক দাদা, এটা আমরা বলতে পারি। এবার মনে করো আমরা আমাদের নৌকাটিকে আমরা আমাদের এই উলম্ব অক্ষের সঙ্গে থিটা কোণে বাঁকা নিয়ে এই দিকে চালনা করলাম, যাতে আমাদের যে নৌকাটা আছে সেই নৌকাটা আমাদের এই পথ দিয়ে পার হয়ে যায়। তাহলে কি করেছি, আমাদের এটা হচ্ছে কি রে জলের স্রোতের গতিবেগ, যেটা হচ্ছে ইউ। এবং আমরা আমাদের যে নৌকাটা নিয়েছি সেই নৌকাটিকে আমরা আমাদের এই উলম্ব অক্ষের সঙ্গে, আমরা আমাদের এই উলম্ব অক্ষের সঙ্গে থিটা কোণ নিয়ে আমরা এই দিকে ভি বেগে আমাদের নৌকাটিকে চালনা করে দিয়েছি, অর্থাৎ নৌকাটা আমাদের এই দিকে যাচ্ছে ভি বেগে। সেটাও কি আমাদের এই উলম্ব অক্ষের সঙ্গে থিটা কোণ করে। এটা আমরা বলতে পারি নিশ্চয় দাদা,
এটা আমরা বলতে পারি। এবং আমরা যদি এইদিকে অর্থাৎ আমাদের এখন আমরা আমাদের যে ভি আছে না, অর্থাৎ আমাদের নৌকাটা আছে, সেই নৌকার গতিবেগ ভি কে আমরা কি এখন দুটো উপাংশে ভাগ করতে পারি? নিশ্চয় দাদা, দুটি উপাংশে আমরা নিশ্চয় আমরা আমাদের এই নৌকার গতিবেগ ভি কে ভাগ করতে পারি। একটা হচ্ছে কি আমাদের, এটা হচ্ছে ভি কস থিটা, এবং আমাদের এই অক্ষ বরাবর হবে কি আমাদের ভি সাইন থিটা। এটা আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, আমাদের এই যে জলের স্রোতের যে গতিবেগ, সেই জলের স্রোতের গতিবেগের সঙ্গে আমাদের এই নৌকার যে গতিবেগ সেটা কত আছে, সেটা কিন্তু 90 প্লাস থিটা কোণ করে আছে, 90 ডিগ্রি প্লাস থিটা কোণ করে আছে। এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা থিটা কোণ করে আছে, ঠিক কিনা? একদম ঠিক দাদা। ये सब हम देख रहे हैं आराम से, এখানে চাপের কোনো ব্যাপার নাই। তাহলে আমরা কি এখন এখান থেকে দুটো জিনিস বলতে পারি, কি কি দাদা? একটা হচ্ছে যে স্রোত যেটা আছে, আমাদের স্রোতের গতিবেগ কোন দিকে? এইদিকে। এবং আমাদের যে এই নৌকার গতিবেগ ভি এর দুটো উপাংশ আছে, একটা কি অপর দিকে কাজ করছে, যেটা কি একটা অপর দিকে কাজ করছে, যেটা হচ্ছে আমাদের কি ভি কস থিটা। এবং আমাদের এই অনুভূমিক ভাবে পেছন দিকে কাজ করছে, সেটা হচ্ছে কি আমাদের ভি সাইন থিটা। এটা আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। তাহলে এখন বলতে পারি যে স্রোতের উল্টো দিকে আমাদের কি, এই স্রোতের উল্টো দিকে আমাদের এই ভি সাইন থিটা কাজ করছে। এবং সেই ভি সাইন থিটা আমাদের কিরে, আমাদের এই যে জলের গতিবেগ, আমাদের স্রোতের গতিবেগ কি হচ্ছে, বিরোধিতা করছে, মানে আটকাবার চেষ্টা করছে। এবং আমাদের একটা কন্ডিশনে কিন্তু আমাদের এই জলের বেগকে আমরা পুরোপুরি প্রতিমিত করতে পারি। কখন? যখন আমাদের এই ইউ সমান ভি সাইন থিটা হবে। এবং এখান থেকে আমরা বলতে পারি, কি বলতে পারি দাদা? এখান থেকে বলতে পারি যে আমাদের সাইন থিটা সমান বলতে পারি কি ইউ বাই ভি। এটা আমরা বলতে পারি কিনা? নিশ্চয় দাদা। এবং থিটা সমান বলতে পারি আমরা মাইনাস ইউ বাই ভি। তাহলে আমরা বলতে পারি যে আমাদের এখান থেকে দুটো জিনিস আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে কি আমাদের যে ভি সাইন থিটা আছে, সেই ভি সাইন থিটা আমাদের এই স্রোতের বা জলের যে গতিবেগ সেটা কি করছে, বিরোধিতা করে বা আটকাবার চেষ্টা করছে, যেহেতু জলের গতিবেগ এদিকে এবং আমাদের ভি সাইন থিটা এই দিকে কাজ করছে। এবং আমাদের এই ভি সাইন থিটা তখনই আমাদের জলের স্রোতকে পুরোপুরি প্রতিমিত করতে পারবে যখন আমাদের কি হবে, ইউ এবং ভি সাইন থিটা পুরো সমান হবে। এবং সেখান থেকে আমরা এটা আরামসে পেতে পারি। ঠিক আছে, ওকে দাদা। এবার 2 নম্বর অর্থাৎ আরেকটা উপাংশ বাকি আছে, যেটা হচ্ছে আমাদের কি, আমাদের ভি কস থিটা অপর দিকে কাজ করছে। তো এখান থেকে বলতে পারি যে আড়াআড়ি দিকে কি, আড়াআড়ি দিকে বা সোজাসুজি কিরে আমাদের আরেকটি যে উপাংশ ভি কস থিটা, সেই ভি কস থিটা যা নৌকাকে আড়াআড়ি দিকে চালিত করে, ফলে নদী পার হতে নৌকাটির সময় লাগে আরামসে বলতে পারি আমরা টি ডট বলতে পারি যে এল বাই ভি কস থিটা। এটা আমরা বলতে পারি কিনা? তাহলে আমাদের এই যখনই আমরা নৌকার বেগ ভি কে আমরা দুটি উপাংশে ভাঙছি, একটা হচ্ছে কি আমাদের ভি সাইন থিটা, একটা হচ্ছে আমাদের ভি কস থিটা। সেই ভি সাইন থিটা আমাদের জলের স্রোতকে প্রতিমিত করছে এবং আমাদের সেই ভি কস থিটা আমাদের নৌকাটিকে সোজা আগে দিকে নিয়ে যাচ্ছে। এটা আমরা পরিষ্কার এখান থেকে বুঝতে পারছি। নো চাপ, চাপের কোনো ব্যাপার কিন্তু নেই, আরামসে हम लोग समझ सकते हैं। ওকে দাদা। তাহলে এখন আরেকটা প্রশ্ন হচ্ছে যে ন্যূনতম সময়ে নদী পারাপার, অর্থাৎ একদম সর্বোচ্চ কত কম সময়ে আমাদের নৌকাটা আমাদের নদীটিকে পার করতে পারবে, তাহলে সেটাকে আমরা আরামসে বলতে পারি আমাদের টি ডট সমান এল বাই ভি কস থিটা। এখানে কি বলতে পারছি যে আমাদের এই ভি কস থিটার মানটা যত বেশি হবে ততই কিন্তু আমাদের সময়টা কম লাগবে এই নদী থেকে পার হতে, ঠিক কিনা? একদম ঠিক। আর আমাদের এই ভি কস থিটা সব থেকে ম্যাক্সিমাম কখন হবে, যখন আমাদের এই কস থিটার মানটা 1 হয়, অর্থাৎ আমাদের থিটা সমান যখন 0 ডিগ্রি হবে তখনই কিন্তু কি, থিটা সমান যখন 0 ডিগ্রি হবে তখনই কিন্তু আমাদের এই নৌকাটা আমাদের এক পয়েন্ট থেকে অপর একটা পয়েন্টে সোজা বা আড়াআড়ি ভাবে বা খাড়া ভাবে পার করতে একদম কম ন্যূনতম সময় নেবে। তাহলে আজকের ক্লাসটা এখানে শেষ করছি মেরে ভাই। যদি এখন পর্যন্ত ক্লাসের মধ্যে কোথাও কোনো সমস্যা হয়েছে বা কোনো ডাউট রয়েছে
তাহলে প্লিজ কমেন্ট আমাকে জানাও, কারণ পুরো কমেন্ট বক্সটা খালি পড়ে আছে শুধুমাত্র তোমার জন্য। তাই চাপের কোনো ব্যাপার নেই, শেয়ার করে দাও তোমার প্রিয় বন্ধু বান্ধবীদের, আর নিজে সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না, কারণ পরের লেকচার খুবই তাড়াতাড়ি আসছে। আর অবশ্যই কমেন্টটাও জানাও ক্লাসটা আমাদের কেমন লাগলো। হয় তাহলে দেখা হচ্ছে আমাদের পরের লেকচারে মেরে ভাই।